ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি কিছু আপনাদের ইনফরমেশন দিতে চলেছি। সেই ইনফরমেশন বা তথ্যটা হচ্ছে যে আমরা অনেকেই বা অনেক ব্যক্তি এই জিনিসটা জানে না যে ব্যাংকে কতটা লেনদেন মেনটেনেন্স করে চলতে হয়, অথবা একজন ব্যক্তি কতটা অ্যাকাউন্ট খুলতে পারে, এবং অ্যাকাউন্টের মেনটেনেন্স এবং একটা অ্যাকাউন্টে কতটা লেনদেন করতে পারে, সেটা দিনে হোক অথবা বছরের ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি, ঠিক আছে, পুরো ডিটেলসে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো মূল বিষয়ের দিকে আসা যাক। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে একজন ভারতীয় নাগরিক হিসাবে কটা অ্যাকাউন্ট কতটা অ্যাকাউন্ট খুলতে পারে একজন ব্যক্তি। তো একজন ব্যক্তি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারে, ঠিক আছে, এর জন্য কোনো লিমিট নাই। সে 10টা 20টা এমনকি 50টা অ্যাকাউন্টও সে ওপেন করতে পারে, আর আলাদা আলাদা ব্যাংকে। এরপরে চলে আসি যে মেনটেনেন্স। তো কিছু কিছু ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আমরা তো অনেকেই শুনেছি যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এই ব্যাংকে ওপেন করা হয়। এই ব্যাংকে পয়সা না রাখতে গেলেও কোনো চার্জ কাটে না। তো এই যে পয়সা না রাখতে গেলেও যে কোনো ধরনের চার্জ কাটে না ব্যাংকে দ্বারা, এটাকে বলা হয় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। পয়সা ছাড়াই কিন্তু সে সমস্ত অ্যাকাউন্টগুলো খোলা যায়, আর কোনো ধরনের চার্জও দিতে হয় না পরবর্তীতে। এবার চলে আসি মেনটেনেন্স অ্যাকাউন্ট। তো আপনারা হতে পারে অনেকেই শুনেছেন যে অ্যাকাউন্টের টাকা মেনটেনেন্স না করতে গেলে এই ব্যাংকের চার্জ কাটে। তো অনেক ব্যাংক রয়েছে এরকম, বেশিরভাগ ব্যাংকই কিন্তু টাকা মেনটেনেন্স করে রাখতে হয়। কিছু ব্যাংকে মিনিমাম মেনটেনেন্স ব্যালেন্স 5,000 থাকে, তো কিছু ব্যাংকে মিনিমাম মেনটেনেন্স ব্যালেন্স 10,000 থাকে। তো এই 5,000 আর 10,000 আপনাকে কিন্তু মেনটেনেন্স করে ব্যাংকে রাখতে হবে। এই টাকাটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে ব্যাংকে, ঠিক আছে। আর এই টাকাটা যদি মেনটেনেন্স করে আপনি যদি না চলেন, তাহলে কিন্তু আপনার ওপর চার্জ নিতে পারে ব্যাংকওয়ালারা। এবার চলে আসি যে একটা ব্যাংকে একদিনে আমরা কতটা ট্রান্সফার করতে পারবো পয়সা, সে টাকা জমা করা হোক অথবা টাকা ওঠানো হোক। একটা ব্যাংকে টাকা আমরা যদি উঠাই অথবা জমা করি, তাহলে কারেন্ট এবং সেভিংস এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা লিমিট রয়েছে। প্রথমে আমরা বলে দিচ্ছি যে সেভিংসের ক্ষেত্রে। তো সেভিংসের ক্ষেত্রে একজন ব্যক্তি যদি টাকা জমা করে ব্যাংকে অথবা ব্যাংক থেকে টাকা ওঠায়, তাহলে কিন্তু তার লিমিট হচ্ছে 2 লাখ। 2 লাখের ওপরে কিন্তু তার টাকা জমা করতে অথবা টাকা উঠাতে পারবে না। আর কারেন্টের ক্ষেত্রে, তো কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এর লিমিটটা বেশি, যেহেতু কারেন্ট অ্যাকাউন্টের চার্জটাও বেশি কাটে ব্যাংকে, তো এর লিমিটটাও কিন্তু বেশি। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 10 লাখ টাকা জমা করা হোক অথবা ওঠা হোক, তো 10 লাখ। এরপরে আসা যাক যে লেনদেনের ক্ষেত্রে, বছরের লেনদেনের ক্ষেত্রে। তো 1 বছরের ক্ষেত্রেও কিন্তু কারেন্ট এবং সেভিংস এর লেনদেন বা ট্রানজ্যাকশানস কিন্তু আলাদা আলাদা লিমিট রয়েছে। তো সেভিংস এর ক্ষেত্রে কিন্তু 1 বছরে আপনি সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন 10 লাখ, 10 লাখের ওপরে কিন্তু আপনি লেনদেন করবেন না, ঠিক আছে। আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 1 বছরে কিন্তু আপনি 50 লাখের ওপরে টাকা ব্যাংকে ভরতে অথবা টাকা ওঠাতে পারবেন না। তো সেভিংসের ক্ষেত্রে 10 লাখ এবং কারেন্টের ক্ষেত্রে 50 লাখ পর্যন্ত কিন্তু লিমিট থাকে। এবার চলে আসি, অনেকে হতে পারে এই সমস্ত লেনদেন সম্পর্কে জানতো না অথবা মেনটেনেন্স করছে না, তাহলে তাদের জন্য কিন্তু একটা কথা বলে দিই যে এই সমস্ত লেনদেনগুলো আপনি যদি মেনটেনেন্স না করেন, তাহলে কিন্তু আপনার উপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যা ভারত সরকার দ্বারা একটা সংস্থার নাম, যার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনার উপরে নোটিশ আসতে পারে। তো আপনার উপরে কিন্তু ট্যাক্স লাগতে পারে। তো ভালো হবে যে আপনি মেনটেনেন্স করে চলেন, ঠিক আছে। আর এই ইনকাম ট্যাক্সটা শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার বা ট্যাক্সের এই যে বছরটা শুরু হয়, এটা সাধারণত শুরু হয় 1/4/2025। যেমন এই বছর 2025 চলছে, তো 1/4/2025 থেকে 1 এপ্রিল থেকে শুরু হলো, আর এই বছরটা শেষ হবে 31/3/2026 কিন্তু এই বছরটা শেষ হবে।
তো এই ১ বছরের মধ্যে কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশনস করা হবে অথবা ট্রানজাকশানস এই ক্যালকুলেশনটা করা হবে। তো আজকের জন্য বাস এটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।